আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি বিশেষ পর্ব নিয়ে বা একটি ফাইলাম নিয়ে আমরা আমাদের আজকের পাঠটি সাজিয়েছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের এই পাঠটি খুব মনোযোগ সহকারে উপভোগ করতে। শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকের পাঠের আলোচনায় চলে যাই। শিক্ষার্থী, আমরা জানি যে অ্যানিমালিয়াতে রয়েছে 40টি পর্ব, যেখানে 30 মিলিয়ন প্রাণী প্রজাতি তালিকাভুক্ত করা হয়েছে। এটা আমরা জানি। অ্যানিমালিয়া এর মধ্যে প্রায় 40টি পর্ব রয়েছে। এর মধ্যে কিছু পর্ব রয়েছে মেজর আর কিছু পর্ব রয়েছে হলো মাইনর। এই মেজর এবং মাইনর পর্ব মিলে 40টি পর্ব, যেখানে 30 মিলিয়ন প্রাণী প্রজাতি তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ এর বাইরে আরো অনেক প্রাণী রয়েছে, অনেক প্রজাতি রয়েছে, যেগুলো প্রতিদিনই কোনো না কোনো প্রজাতি নতুনভাবে আমাদের সামনে আবিষ্কৃত হচ্ছে, উন্মোচিত হচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা এই যে বিশাল প্রাণী জগৎকে সহজে মনে রাখার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস এবং প্রত্যেকটা পর্বের আওতাভুক্ত প্রাণীদের সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানা। এটি হচ্ছে শ্রেণীবিন্যাসের অন্যতম মূল উদ্দেশ্য। তো প্রাণী জগতের নন কর্ডারা পর্বগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে নন কর্ডারা পর্বের একেবারে লোয়ার ক্লাস নন কর্ডেট তাদের একটি পর্ব নিয়ে বা প্রথম পর্বটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। একটু মনে রাখা জরুরি, আমাদের যে নন কর্ডাটার এই 8টি পর্ব রয়েছে, তার মধ্যে পরিফেরা এবং নিডেরিয়া এদেরকে বলছি আমরা লোয়ার ক্লাস নন কর্ডেট। প্লাটিহেলমিনথিস এদেরকে বলছি আমরা অ্যাসিলোমেট, যদি উপরের দুটিও অ্যাসিলোমেট। নেমাটোডা এরা হচ্ছে সিউডোসিলোমেট, মানে সিলোম নয় কিন্তু এর দেহগহ্বর রয়েছে, পেরিটোনিয়াম মেমব্রেন আবৃত নয়। আর অ্যানেলিডা, মোলাস্কা, আর্থ্রোপোডা এবং একাইনোডার্মাটা এগুলো হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত বা ইউসিলোমেট। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্ব নিয়েই আমরা আলোচনা করব। তো চলো আমরা সবার আগে নন কর্ডেট কারা তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই, যে কারা নন কর্ডাটা, অর্থাৎ যাদের হলো ত্বক থেকে চোখের উৎপত্তি হয়। স্নায়ুরজ্জু অঙ্কীয় এবং গ্রন্থিযুক্ত। এদের স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ডটা হলো কি ভেন্ট্রালি, অঙ্কীয় দিকে থাকে। আর যারা কর্ডেট তাদের থাকে কোথায়? পৃষ্ঠীয় দিকে। দেহে গলবিলীয় ফুলকা ছিদ্র অনুপস্থিত। যারা কর্ডেট তাদের ক্ষেত্রে দেখা যায় যে গলবিলীয় গিল স্লিটস বা ফুলকা ছিদ্র রয়েছে, আর এদের ক্ষেত্রে গলবিলীয় ফুলকা ছিদ্র অনুপস্থিত। হৃৎপিণ্ড পৃষ্ঠদেশে অবস্থিত। আমাদের হৃৎপিণ্ড কোথায়? অঙ্কীয় দেশে। এখানে আমাদের হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? অঙ্কীয় দেশে, এখানে। অর্থাৎ আমরা কিন্তু আসলে এভাবে দাঁড়িয়ে আছি ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের সামনের দিকটা হচ্ছে অঙ্কীয়, এটা হচ্ছে পৃষ্ঠীয়। তো যেগুলো কর্ডেট তাদের ক্ষেত্রে কি হয়? অঙ্কীয় দিকে তাদের হৃৎপিণ্ড থাকে, কিন্তু এদের হৃৎপিণ্ড থাকে কোথায়? পৃষ্ঠীয় দিকে। রক্ত সংবহন তন্ত্র পোর্টাল তন্ত্রবিহীন। এদের সংবহন তন্ত্র আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি মুক্ত। এদের বিভিন্ন পোর্টাল সংবহন তন্ত্র নেই, অর্থাৎ এগুলো ভেইন, তারপর হচ্ছে কি আর্টারি, এগুলোর মাধ্যমে এদের পোর্টাল সিস্টেমের মাধ্যমে এদের সংবহন তন্ত্রটা নেই। আমরা জানলাম যে এরা হচ্ছে নন কর্ডাটা। নন কর্ডাটার বিভিন্ন প্রাণীকুলকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পর্বের বিভিন্ন প্রাণীকুলকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকে আমরা নন কর্ডাটার বিশেষ একটি পর্ব নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরিফেরা। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো যে আমরা এখানে এমন কিছু প্রাণীকুল দেখতে পাচ্ছি। এই প্রাণীকুলের বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারছি যে এগুলো দেহ কি অপ্রতিসম। প্রতিসাম্যতার ভিত্তিতে যদি ভাগ করি, এদের দেহ হলো অপ্রতিসম। তবে কেন এদের এরকম নামকরণ করা হয় পরিফেরা, সে নামকরণের কারণটা কি সেটি আমরা একটু জেনে নেই। ল্যাটিন পোরাস শব্দের অর্থ হলো পোর মানে ছিদ্র, এবং ফেরি শব্দের অর্থ টু বিয়ার, যারা বহন করে। তার মানে যে সকল প্রাণী বা পর্বের প্রাণীরা
দেহের মধ্যে অসংখ্য ছিদ্র বহন করে, তাদের নামকরণ করা হচ্ছে পরিফেরা। ফেরি মানে হলো কি, বহন করা। তো শিক্ষার্থীরা, এদের পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য কি কি? এদের দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। দেহের মধ্যে কি আছে? অসংখ্য ছিদ্র আছে। এদের একটা ক্যানেল সিস্টেম থাকে, এই কারণে দেহের মধ্যে অসংখ্য অস্টিয়া নামে ছিদ্র থাকে। দেহ কোয়ানোসাইট নামে বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত একাধিক প্রকোষ্ঠ রয়েছে। দেহের মধ্যে বিভিন্ন প্রকোষ্ঠ থাকে, যার চারদিকে কি থাকে? ফ্লাজেলা সমৃদ্ধ কোয়ানোসাইট সেল থাকে। স্পিকিউল বা স্পঞ্জি তন্তু অথবা উভয় পদার্থ দ্বারা অন্তঃকঙ্কাল বিদ্যমান। এদের যে এন্ডোস্কেলিটন রয়েছে, অন্তঃকঙ্কাল আছে ভেতরে, সেগুলো এক ধরনের চুনময় পদার্থ দ্বারা তৈরি, যাদের নাম বলেছে আমরা স্পিকিউল বা স্পঞ্জি তন্তু, অথবা উভয় দ্বারাই এই অন্তঃকঙ্কালগুলো এদের নির্মিত। এগুলো হচ্ছে পরিফেরা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। চলো আমরা এই পরিফেরা পর্বের প্রাণীকুলের দেহের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো সম্পর্কে আর একটু বিস্তারিত জেনে নেই। আমরা বলেছিলাম যে এদের দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে এবং এই ছিদ্রগুলোর নাম বলেছি আমরা কি? অস্টিয়া। তার মানে দেহপ্রাচীর অস্টিয়া নামক ছিদ্রযুক্ত, এটা এদের একটা বড় ক্যারেক্টার। এরপরে কি রয়েছে? এই যে দেহের মধ্যে নালিকাতন্ত্র রয়েছে, পানি সংবহনের জন্য দেহের মধ্যে এক ধরনের সিস্টেম রয়েছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম রয়েছে এদের, যার মাধ্যমেই এরা কি করে? দেহের সমস্ত কাজগুলো করে। এদের যেহেতু বিশেষ কোনো তন্ত্র নেই, সংবহন তন্ত্র নেই, রেচন তন্ত্র নেই, শ্বসন তন্ত্র নেই, এই অক্সিজেন পানির মাধ্যমে আসলেই কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়েই শ্বসনের কাজ করে। আবার এর ভেতর দিয়ে তারা কি করে? বিভিন্ন খাদ্যদ্রব্য দেহের ভিতরে প্রবেশ করায়। এই যে এখানে যে ধরনের বর্জ্যগুলো দেহে তৈরি হয়, সেগুলো এই ওয়াটার কারেন্টের মাধ্যমে দেহ থেকে কি করে দেয়? বের করে দেয়। ফলে এদের সমগ্র দেহের জৈবিক কার্যাবলীগুলো সম্পন্ন হয়ে থাকে বা জৈবনিক কার্যাবলীগুলো সম্পন্ন হয়ে থাকে এই ভাস্কুলার ওয়াটার ভাস্কুলার সিস্টেমের ভেতর দিয়ে, এবং এগুলো হচ্ছে অস্টিয়া। দেহের মধ্যে যে ছিদ্রগুলো আছে সেগুলো হচ্ছে কি? অস্টিয়া। তাহলে আমরা এই নালিকা তন্ত্রগুলোর কথা বলছি, এদের মধ্যে কি আছে? বিভিন্ন ক্যানেল সিস্টেম বা নালিকা তন্ত্র রয়েছে। দেহে বিশেষ নালিকা তন্ত্র আছে যা দ্বারা দেহের অভ্যন্তরীণ পরিবহন সম্পন্ন হয়ে থাকে। এরপর দেখি আমরা এদের মাঝখানে একটা বড় ছিদ্র রয়েছে। এই যে মাঝখানে একটা বড় ছিদ্র দেখতে পাচ্ছি, আর এই যে এখানে অনেকগুলো কোষ দেখতে পাচ্ছি, ফ্লাজেলা যুক্ত কোষ। এই ফ্লাজেলার ঘূর্ণনের কারণে দেহের মধ্যে কি হয়? একটা ওয়াটার কারেন্ট তৈরি হয়, পানির একটা ঘূর্ণন অবস্থা তৈরি হয়। এই ঘূর্ণনের কারণে এই অস্কুলাম দিয়ে পানিগুলো কি হয়? বেরিয়ে যায়। ফ্লাজেলার ঘূর্ণনের কারণে অস্টিয়া দিয়ে দেহের ভেতরে বাইরে থেকে পানি প্রবেশ করে, এবং এই যে মাঝখানে যে দেহ গহ্বর আছে এটি একটি বিশেষ ছিদ্র দিয়ে বাইরের সাথে কানেক্টেড। তাহলে এই ছিদ্রের নাম কি বলেছি আমরা? আমরা মাঝখানের গহ্বরের নাম দিয়েছিল স্পঞ্জোসিল। যে গহ্বরটা আছে তার নাম বলেছি আমরা স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল, এবং উপরে একটা বড় ছিদ্র রয়েছে যার নাম বলেছি আমরা অস্কুলাম। অস্টিয়া দিয়ে ভেতরে পানি প্রবেশ করে, এই কোয়ানোসাইট কোষগুলোর ফ্লাজেলার ঘূর্ণনের ফলে স্পঞ্জোসিলের মধ্যে একটি ওয়াটার কারেন্ট তৈরি হয় এবং অস্কুলাম দিয়ে বাইরে বেরিয়ে যায়। এই ঘটনার ভেতর দিয়ে এরা হলো এদের দেহের জৈবনিক সব ধরনের কার্যাবলী কি করে? সম্পন্ন করে থাকে। তাহলে দেহের ভিতরে স্পঞ্জোসিল নামক এক ধরনের প্রশস্ত গহ্বর থাকে, যা দেহের বাইরে অস্কুলাম নামক ছিদ্রপথে কি হয়? উন্মুক্ত হয়। এই আমরা কোয়ানোসাইট কোষ দেখতে পাচ্ছি, ফ্লাজেলাযুক্ত কোয়ানোসাইট কোষ এগুলো। তো শিক্ষার্থীরা, আমরা এর কয়েকটি প্রাণীর সাথে পরিচিত হয়ে নেই। সাইকন জেলাটিনোসাম, এটি একটি এই পর্বের প্রাণী, এবং স্পঞ্জিলা লকাস্ট্রিস। সাইকন জেলাটিনোসাম এবং স্পঞ্জিলা লকাস্ট্রিস, এগুলো হচ্ছে স্পঞ্জ জাতীয় প্রাণী। এই জন্য এরকম নামকরণ, এদের নাম দেখে বোঝা যাচ্ছে। এদেরকে আমরা সাধারণভাবে স্পঞ্জ বলে থাকি পরিফেরা পর্বের প্রাণীদেরকে। শিক্ষার্থীরা, আমরা জানলাম আজকে যে পরিফেরা পর্বের প্রাণীদের দেহ কি নিয়ে গঠিত, এবং এই পর্বের প্রাণীকুলের দেহের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে দেহের মধ্যে অস্টিয়া
অসংখ্য অস্টিয়া নামক ছিদ্র থাকে। বড় একটা কমন ছিদ্রপথে দেহের পানি বেরিয়ে যায় অস্কুলাম। দেহের গহ্বরের নাম বলেছি আমরা স্পঞ্জোসিল, এবং এর ভিতরে বিশেষ কোষ থাকে যার নাম বলছি কোয়ানোসাইট। আর দেহের অন্তঃকঙ্কাল নির্মিত হচ্ছে বিভিন্ন স্পিকিউল বা স্পঞ্জি তন্তু দ্বারা। এই হচ্ছে এদের বৈশিষ্ট্য। আশা করছি এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো তোমরা কখনোই ভুলবে না। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ।